নমস্কার বন্ধুরা, সৌরালয়ের ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন যে আমরা ষষ্ঠীর সন্ধ্যায় নালিকুলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো তখন ভিডিও খুব বড় হয়ে যাবে বলে আমি অল্প কয়েকটা মণ্ডপের ভিডিওই তখন দিয়েছিলাম। এই ভিডিওয়ে দেখতে পাবেন আরও কয়েকটা মণ্ডপের ভিডিও। নালিকুলের মতো জায়গায় অনেক ঠাকুর আসে এবং ছোট পরিসরের মধ্যে ছোটোভাবে যে সুন্দর থিমগুলোকে তুলে ধরা হয় সেটা কিন্তু এখানের প্রত্যেকটা পূজা মণ্ডপ দেখলেই বোঝা যাবে। যেমন জায়গা, যেমন বাজেট, তার উপরে ভিত্তি করে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা মণ্ডপে একটা নতুন থিমকে ফুটিয়ে তোলা হয়। এমন অনেক জায়গা আছে যেগুলোর রাস্তা বা সেই জায়গাগুলোর নাম হয়তো অনেক দর্শনার্থী জানেন না, কিন্তু সেই সমস্ত ভিতরের মণ্ডপগুলোতেও কিন্তু খুব সুন্দর থিমের কাজ করা হয়। তাই আমার ভিডিওতে সেই সমস্ত মণ্ডপগুলোকেই আমি তুলে ধরছি। এনায়েতপুর বারোয়ারির পূজা মণ্ডপ দেখার পর আমরা পোস্ট অফিসের সাঁতার স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে এখন চলেছি আরও কিছু ঠাকুর দেখার জন্য। আর এটা হচ্ছে একেবারে পোস্ট অফিস মোড়ে আসা মা দুর্গার প্রতিমা। আর এখন আমরা এসে গেছি এনায়েতপুর শিবতলার পূজা মণ্ডপে। এই বছর এখানের থিমটাও হচ্ছে অনন্য। কীভাবে একের পর এক ধাপে ধাপে মাটির মূর্তি তৈরি করা হয়, মাটির দিয়ে যে খড় বাঁশ এসব কিছু দিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকম দেবদেবীর প্রতিমা তৈরি করা হয়, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে কাঠামো তৈরি হবে, তাতে খড় বাঁধা হবে, তাতে মাটি লেপা হবে, তারপর তাতে পুরো যে দেবতা বা দেবীর একটা অবয়ব তৈরি করে সেটাকে রং করা, কাপড় পরানো, সেই সমস্ত বিষয়কে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখুন চারদিকে আছে অসংখ্য না হওয়া ঠাকুরের মূর্তি, ধাপে ধাপে পুরো বিষয়টাকে বোঝানোর জন্য। আর এই হচ্ছে আমাদের মৃন্ময়ী মাতৃমূর্তি। আহা, আমার কিন্তু এই ঠাকুরটাকে ভীষণ ভালো লেগেছে। একেবারে মৃন্ময়ী মা আমাদের, এখনও রং হয়নি। মা একেবারে সেই মাটির রঙেই আছেন, আর তাতে আছে লাল সিঁদুর ভরানো, কী অপরূপ। আর এইদিকে দেখুন, এদিকে তৈরি হচ্ছে মায়েরই আরও একটি রূপ। আর কি সুন্দর গোল চালচিত্রের মধ্যে মায়ের প্রতিচ্ছবিটা পড়েছে দেখুন। এখন আমরা এসে গেছি এনায়েতপুর ব্রতী সংঘের পূজা মণ্ডপে। এখানে থিমটায় মূলত শক্তিকেই বোঝানো হয়েছে। চারদিকে আছে অসংখ্য ত্রিশূল, স্বস্তিক। আর মণ্ডপে ঢোকার পরেই তো আগে লয়বাবু দেখতে পেয়ে গেছে এখানে রাখা আছে একটা শিবলিঙ্গ। ও তো সবার আগে নেমে গিয়ে 2 হাত জোর করে আগে শিব বাবাকে প্রণাম করা হয়ে গেছে। খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে স্বল্প আয়োজন দিয়ে খুব সুন্দরভাবে এখানে যে শক্তি বা শক্তির আধার উৎস, আমাদের যে শুভ মঙ্গল চিহ্ন, সেই সব জিনিসগুলোকে এখানে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুরো থিমটা। আর এই হচ্ছে মাতৃমূর্তি। আর এদিকে এরা দুজনে তো হাঁটতে হাঁটতে চারদিকে আলা হয়ে গেছে, তাই এখানটা ফাঁকা দেখে দুজনে বসে পড়েছিল। ছেলেরা বসে যখন পড়েছে, আমরা কেন সুযোগ হাতছাড়া করি বলুন। ভাবি ওদের কয়েকটা ছবি তুলে নিল, আর আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম। এরপর আমরা এসে গেছি নালিকুল পঞ্চাননতলার পূজা মণ্ডপে। এবছর এখানের থিম হচ্ছে মহাভারত। পুরো মণ্ডপ জুড়ে করা আছে মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল সেটা হওয়ার কারণ বা যুদ্ধকালীন সমস্ত ঘটনাগুলো খুব সুন্দরভাবে, খুব অল্পের মধ্য দিয়ে কিন্তু পুরো বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখুন, এখানে তো প্রথমেই আছে 2 বড় বড় হাতি। হস্তিনাপুরের যে হস্তিদ্বয় ছিল মূল ফটকের বাইরে, সেগুলো।
আর ভিতরে ঢুকলেই দেখা যায় কৃষ্ণ রথ চালাচ্ছে আর পিছনে বসে আছে অর্জুন। যদি এখানে এই নীল আলোটার জন্য একদমই ভালো ভিডিওটা আসেনি রথটার, কিন্তু রথটা খুব সুন্দর হয়েছে। এদিকে সুবরালয়বাবু তো হাঁ করে চারদিক দেখছে, আর চারদিকে এরকম ছবির মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের কাহিনীটা। এদিকে এরা দুভাইয়ে বুঝতে পারছিল না বলে বাপি ওদের প্রত্যেকটা ছবির মানে বুঝিয়ে বুঝিয়ে বলছিল। এখানে কৃষ্ণ মহাভারতের যুদ্ধের আবাহন করছে তার শঙ্খ বাজিয়ে। এখানে অর্জুন দ্রৌপদীর স্বয়ম্বর সভা গেছে। এখানে ভীম দুঃশাসনের বুক চিরে রক্ত বার করছে দ্রৌপদীর চুল ধোয়াবে বলে, কারণ দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে তাকে ভরা সভার মধ্যে নিয়ে এসেছিল পাণ্ডবরা পাশা খেলায় হেরে যাওয়ার জন্য। তাই দ্রৌপদী পণ নিয়েছিল যে সে যতক্ষণ না দুঃশাসনের রক্তে তার চুল ধরছে সে চুল বাঁধবে না। এখানে আছে অভিমন্যু, যাকে চক্রব্যূহের মধ্যে আটকে ফেলা হয়েছিল, সে তখন আত্মরক্ষার জন্য রথের চাকা খুলে নিয়েছিল। এখানে আছে সেই কুখ্যাত পাশা খেলা, একদিকে কৌরব ও একদিকে পাণ্ডবের মধ্যে। এখানে ঋষি বেদব্যাস মুনি মহাভারতের গল্পটা বলছেন, আর গণেশ ভগবান তার একটা দাঁত ভেঙে সেই দাঁতটাকে কলম বানিয়ে সেটা দিয়ে মহাভারতটাকে লিখছেন। আর এই দেখুন অনন্য সুন্দর এক মাতৃমূর্তি। এখানে মা যেন শ্রীকৃষ্ণের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। এদিকে মহিষাসুর আছে জোর হাত করে। মা এখানে মহিষাসুর মর্দিনী হিসেবে না, মা এখানে আছেন কৃষ্ণের ভঙ্গিমাতে। আর এখানে আছে একটা ছোট্ট মা দুর্গা। এটা তো সুবরালয়বাবুর খুব ভালো লেগেছে। প্রতি বছরই ওদের এখানে এই ছোট্ট দুর্গাটা খুব ভালো লাগে। নিজেরাই যে বলে যে বাপি এখানে আমাদের একটা ছবি তুলে দাও। আর এই দেখুন এদিকে আছে দ্রৌপদী দুঃশাসন, একদিকে সে বস্ত্র হরণ করার চেষ্টা করছে আর অন্যদিকে শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে অর্জুন যখন অস্ত্র ত্যাগ করে দিচ্ছে, বলছে আমি যুদ্ধ করব না, কারণ এই যুদ্ধে শুধু আমার আপনজনেরাই মারা যাবে। তখন কৃষ্ণ তাকে নিজের ভগবান রূপ দর্শন করিয়ে বিষয়টা বোঝাচ্ছেন যে কেন মহাভারতের যুদ্ধ হওয়া দরকার। এই ছবিতে দেখা যাচ্ছে কৃষ্ণ এখন ভীষ্মের উপর খুব রেগে গেছেন। কৃষ্ণই ভীষ্মকে মারতে উদ্যত হয়ে গেছে, কিন্তু তাকে অর্জুন আটকাচ্ছে যে না পার্থ, তোমার হাতে কিন্তু ওনার মৃত্যু হলে মহাভারতের যুদ্ধের যে ধর্ম অধর্মের যে যুদ্ধটা হচ্ছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে ভীষ্মের সরসজ্জা। বারবারিক ছিল প্রচণ্ড শক্তিমান, সে ছিল কৌরবদের দলে। শ্রীকৃষ্ণই ছলনায় তাকে বলেছিল যে তুমি আমাকে কি দিতে পারো বলো, কারণ সে শ্রীকৃষ্ণকে চিনত। তখন সে বলেছিল আপনি যা চাইবেন তাই দেব। তখন কৃষ্ণ বলে যে তুমি আমাকে তোমার মস্তকটা দাও। এখানে দেখা যাচ্ছে সমস্ত পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী চলেছে মহাপ্রস্থানের পথে, মানে স্বর্গের পথে। আর এখানে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে দুর্যোধনকে নিয়ে যে তোমার জন্যই কিন্তু এই যুদ্ধটা হয়েছে, তাই আমি যেমন সন্তান শোকে হাহাকার করছি কৃষ্ণ, তোমাকেও কিন্তু একদিন এরকম সন্তান শোকে হাহাকার করতে হবে। এখন আমরা এসে গেছি কেশবনগর বিজয়পুর বারোয়ারির পূজা মণ্ডপে। এবছর এখানে থিম হচ্ছে আমরা চাষ করি আনন্দে। একটা চাষের যে প্রত্যেকটা ধাপ আছে সেটাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মণ্ডপের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে মাঝখানে রাখা আছে এরকম একটা ট্রাক্টর। এটা কিন্তু আসল, কারণ সুবরালয়বাবু এটাকে হাত দিয়েই তবে সেটা আমাকে কনফার্ম করেছে। চারদিকে মণ্ডপে হাত দেওয়া বারণ, কিন্তু এই ট্রাক্টরটাকে দেখে ওরা ওদের কৌতূহলটাকে আটকাতে পারেনি। এটা হাত দিয়ে আমাকে বললো মাম্মাম ট্রাক্টরটা কিন্তু আসল। আমি বললাম বাবা ওতে লাগা কালিগুলোও আসল, সেটা যদি জামা কাপড়ে লেগে যায় তাহলে কিন্তু নতুন জামা নোংরা হয়ে যাবে। বললো না আমরা শুধু চেক করছিলাম। চারদিকে দেখুন কি সুন্দরভাবে তৈরি করা আছে প্রত্যেকটা যে একটা করে চাষের ধাপ সেগুলো, আর তার নিচে লেখা আছে একটা একটা করে সমস্যার কথা। মানে চাষ করতে গেলে একজন চাষিকে যে যে সমস্যার মুখে পড়তে হয়
সেই সমস্ত কিছুকে এখানে তুলে ধরা হয়েছে। একদম বীজ বপন করা থেকে হাল কর্ষণ করা থেকে বীজ ঘরে তোলা পর্যন্ত প্রত্যেকটা ধাপ এখানে দেখানো হয়েছে। আর এই হচ্ছে মাতৃমূর্তি। এই ভিডিওটাকে আমি এবার এখানেই শেষ করব, কারণ আগেই বলেছি ভিডিও বড় হয়ে যাবে বলে আমি ভাগে ভাগে পুরো ভিডিওগুলো তৈরি করব। তাই এটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলময়ী মা সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন।